হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আরামে বসতে বসতে একটা ব্যারামের গল্প শোনাবো। আর এই ব্যারামের গল্পটা হচ্ছে আমার মোটরসাইকেলের চেইন স্পকেট। বর্তমানে আমার বাজাজ পালসার NS160 সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটি কিলোমিটারের হিসাবে 33,000 কিলো প্লাস হয়ে গেছে। রিসেন্টলি আমি যখন সিলেট ট্যুরে যাব প্ল্যান করেছি, এর দু একদিন আগে আমি চেন থেকে একটা অস্বাভাবিক রকমের শব্দ শুনতে পাই। চেনের লক ঠিক আছে, চেন ভেজাও আছে, নিয়মিত লুব্রিকেশন করি, তারপরেও শব্দ আসছে। তারপরে ভাবছিলাম যে চেনটা হয়তো একটু লুজ হয়ে গেছে, একটু টাইট দিতে যাব। তো টাইট দিতে গিয়েই আমার মাথার মধ্যে এত বড় একটা মিষ্টি কুমড়া ভেঙে পড়লো। সঙ্গে সঙ্গে আমার জরিমানা গুনতে হলো 2,000 টাকার কিছু বেশি। 2,000 টাকার কিছু বেশি, এই যে টাকার কথাটা বললাম, এটা আসলে হচ্ছে আমার পুরো চেইন সেটের মূল্যটার কথা বললাম। তো আসলে আমি এখন এক্সপ্লেন করব যে কী কারণে আমার চেইন সেটটা পরিবর্তন করতে হয়েছে এই বিষয়টা। তো প্রথমে আমার চেইন স্পকেট সেটটা, পেছনের যে স্পকেটটা, এইটা যদি আগে একটু দেখাই। এই হচ্ছে পেছনের স্পকেটটা। পেছনের স্পকেটের এই যে মাথাগুলো, মানে আমরা যেটাকে দাঁত বলি, এই দাঁতগুলো খুব ধারালো হয়ে গেছে এবং অনেক ক্ষয় হয়ে গেছে। কম তো আর হলো না, 33,000 কিলো প্লাস এই পেছনের 42 দাঁতের স্পকেটটার উপর দিয়ে সব ধরনের ঝড় তুফান গেছে। আর সামনের যে স্পকেটটা, এটা তো আমি 33,000 কিলোমিটারের মধ্যে আনুমানিক 4 বারের মতো বদলাইছি। এটা এখনও ঠিক আছে। এইটা যে অরিজিনাল বাজাজের সাথে যেটা দিছিল, মোটরসাইকেলের সাথে যেটা দিছিল, এটা কিন্তু ওইটা না, এটা আফটার মার্কেট পার্টস। এই স্পকেটটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার প্রবলেমটা হয়েছে প্রথমে এই বড় স্পকেটটার মধ্যে। এরপরের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো, এটা হচ্ছে চেইনের ফিতাটা। এই ফিতাটার মধ্যেই হয়েছে সবচেয়ে বড় প্রবলেমটা, যে কারণে আমাকে পুরো স্পকেটটা বদলাইতে হয়েছে। এই স্পকেটের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অংশটা যদি একটু বের করি, একটু সময় নিচ্ছি আমি। এই যে পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত অংশটা, একদম ঠিক এই অংশটা। এইখানে এই যে একটা অংশ ঘুরছে, এটা আসলে এটার ভেতরে হচ্ছে লোহা থাকে, লোহার উপরে এরকম প্লাস্টিক বা অন্য ম্যাটেরিয়াল দিয়ে এরকম একটা রোলিংয়ের মতো করে একটা জিনিস দেওয়া থাকে, আমি আসলে নামটা বলতে পারতেছি না। তো এই জিনিসটা একদম ভেঙে গেছে, ভেঙে ভেতরের যে লোহাটা এটা বের হয়ে গেছে। এবং এটা শুধু আমার এক জায়গায় না, এখানে তো আমি প্লাস্টিকের অংশটা দেখতে পাচ্ছি, এটা ভাঙাটা, কিন্তু এই জায়গায় যদি আসি দেখা যাচ্ছে প্লাস্টিকের অংশটা একেবারেই নাই। তার মানে আমার স্পকেটের দাঁতগুলো সরাসরি ঘষা লাগতেছে একদম লোহার মধ্যে, এই ফিতার লোহার মধ্যে। আর এই কারণেই আমার চেইন থেকে ওই অস্বাভাবিক শব্দটা বারবার আসছিল। এবং এটা শুধুমাত্র যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 2 জায়গা, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়, 5 থেকে 6 জায়গার মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তার মানে আমার চেইনটা অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, যার দরুন আমাকে পুরো স্পকেট সেটটা পরিবর্তন করতে হয়েছে। আর এইটা কত টাকা দিয়ে কিনছি কিছুক্ষণ আগে বলে দিছি। আর এই স্পকেটটা আমি যে কিনলাম, তো আমি কিন্তু কেনার সময় এই স্পকেটের সাথে নতুন যে স্পকেটটা, যেটা দোকানদার আমাকে দিয়েছে, ওইটার সঙ্গে একদম বসিয়ে সমানভাবে এই বোরগুলো, মানে এই ছিদ্রগুলো ওইটার সাথে মিলে কিনা এবং দাঁতগুলো একদম ওইটার সঙ্গে সমানভাবে মিলে কিনা, ওইটা কিন্তু দেখে তারপরে আমি এটা ক্রয় করেছি। তাছাড়া বাজাজ পালসার NS160-র যে চেইন স্পকেট সেট অরিজিনাল বলতে আমাদের দেশে যেটাকে বলে গোলাপি স্টিকার, যেটা উত্তরা মোটরস অফিসিয়াল ইম্পোর্ট করে থাকে, ওইটার দাম শোনার পরে আমি আসলে মাটি থেকে মঙ্গল গ্রহের দিকে চলে যাওয়ার মতন অবস্থা ছিল। ওইটার দাম 4,000 টাকার উপরে, এই হচ্ছে অবস্থা। তো আমি অবশ্য এত দুঃসাহসিক অভিযান পরিচালনা করে 4,000 টাকার উপরে গিয়ে ওই গোলাপি স্টিকারের চেইন স্পকেট কেনার আমি সাহস পাই নাই। আমি করছি কি, হলুদ স্টিকারের যেসব মালামাল আমাদের দেশে পাওয়া যায়, ওই মালামালটা ক্রয় করেছি। তো হলুদ স্টিকারের মধ্যে কিন্তু আবার কপি আছে,
তো আমারটা কিন্তু আবার কপি না, হলুদ স্টিকারের মধ্যেও কিন্তু অরিজিনাল আছে। তো এটা ভালো একটা বিশ্বস্ত দোকান থেকে যদি সংগ্রহ করা যায় সেটাই হচ্ছে বেটার। ভালো সুনাম আছে, বিশ্বস্ত দোকান, ওখান থেকে কিনলেই আর ঠকার কোনো আশঙ্কাটা থাকে না। আর এই যে পেছনের স্পকেটটা, এটার দাঁতের সংখ্যা হচ্ছে কিন্তু 45, একদম এগুলোর গায়ে কিন্তু খোদাই করে সুন্দরভাবে লেখা থাকে। আর সামনের যে স্পকেটটা, এটা হচ্ছে কিন্তু 14 দাঁতের। আর এই যে আমি আমার স্পকেটটা চেঞ্জ করলাম, তো আমার কিন্তু সামনের যে ছোট স্পকেটটা, এটা কিন্তু আমার ঠিকই রয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে ফেলে দিচ্ছি না, এটা কিন্তু আমি সযত্নে রেখে দিব এবং এটাকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে রাখবো, এটার মধ্যে যেন মরিচা না পড়ে, কারণ এই স্পকেটটা কিন্তু আমার আবার লাগবে। আর এদিকে আমার চেইনের যে ফিতাটা, চেইনের ফিতার মধ্যে যে চেইনের যে লকার, এই লকারটা কিন্তু এখন পর্যন্ত ভালো আছে, কারণ আমার যে সাউন্ডটা আসতো সেই সাউন্ডটা কিন্তু লকারের কারণে আসে নাই। তার মানে আমার লকারটা কিন্তু ঠিক আছে। তা আমি কিন্তু লকারটাকে রেখে দিব, একদম সচেতনে রেখে দিব যাতে মরিচা না পড়ে। তো এই লকারটাও কিন্তু ফিউচারে আমার লেগে যাবে। লকারের দাম অবশ্য বেশি না, তারপরেও একটা ভালো একটা জিনিস, এটাকে আমি কেন ফেলে দিব, এটাও কিন্তু আমি সচেতনে রেখে দিব, পরবর্তীতে এটা আমার অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো আমার চেইন স্পকেট সেট এবং এটা বদলানোর যে মজুরি, সব মিলিয়ে আসলে আমাকে গুনতে হয়েছিল 2200 টাকার মতন। আর আমার এই যে 33,000 কিলোমিটার আমি এই স্টক চেইন স্পকেটটা নিতে পারছি, এইটা আসলে কি বলবো, এটা আসলে লাক ফেভার করছে। লাক বলতে কি, আমি আসলে চেইনের নিয়মিত যত্ন নিতাম, নিয়মিত লুব্রিকেশন করতাম, চেইনকে কখনো শুকনো রাখতাম না। যখনই টের পাইতাম যে চেইনটা শুকায় গেছে, একটু অস্বাভাবিক রকমের সাউন্ড আসতেছে, তৎক্ষণাৎভাবে কিন্তু এটার মধ্যে আমি লুব্রিকেশন করে ফেলতাম। এবং আমি লুব্রিকেশন হিসাবে ব্যবহার করতাম হচ্ছে গিয়ার অয়েল। অনেক ইউজারকে দেখা যায় যে তারা WD-40 ইউজ করে, অথবা চেইন লুপ পাওয়া যায় আলাদা, ওগুলো ইউজ করে। তো আমি আসলে ওইদিকে যাই না, কারণ আমাদের যে আসলে চেইনের কোয়ালিটি এবং আমাদের চেইনের যে দাম এবং বাইকের যে দাম, সে অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ওই লুব্রিকেশন দেওয়া, WD-40 দেওয়া এক্সপেন্সিভ, মানে ব্যয়টা বেড়ে যায়। তা আমি আবার ব্যয় বাড়াইতে কিন্তু খুব একটা ইচ্ছুক না। তো আমার কাজ হয়ে যাচ্ছে গিয়ার অয়েল দিয়ে। এই চেইনের মধ্যে কিন্তু আবার অনেক মানুষকে আমি দেখছি তারা গিয়ার অয়েল না দিয়ে সরাসরি ইঞ্জিন অয়েল দেয় বা পোড়া ইঞ্জিন অয়েল দেয়। দুইটাই কিন্তু ক্ষতিকর, মানে নন পোড়া, মানে যেটা পোড়া না, ওই ইঞ্জিন অয়েল যতটুকু না ক্ষতি করে তার চেয়ে কিন্তু আরও বেশি ক্ষতি করে হচ্ছে পোড়া ইঞ্জিন অয়েলটা। কারণ আমি যে গিয়ার অয়েলটা দেই, এটা কিন্তু একেবারে পাতলা, খুবই খুবই পাতলা। এটা কিন্তু চেইনে দেওয়ার পরে ময়লা সহকারে নিয়ে ঝরে যায়, পড়ে যায়। আর ইঞ্জিন অয়েল যেটা, সেটা কিন্তু আরও ঘন থাকে, ভারী থাকে, সেটা কিন্তু পড়ে না, চেইনের মধ্যে কিন্তু শক্তপোক্তভাবে লেগে থাকে অনেক সময়। তো এভাবে কিন্তু চেইনটা আরও দ্রুত ময়লা হয়ে যায়। তো কেউ যদি চেইন লুব্রিকেশন করেন, চেইন লুপ যদি দেয়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর চেইন লুপ যদি ব্যবহার করতে ইন্টারেস্ট না হয়, তাহলে সেক্ষেত্রে বলার হচ্ছে গিয়ার অয়েল দিলেই কিন্তু হয়ে যায়। আমি যে গিয়ার অয়েলটা কিনি, আসলে ব্র্যান্ডের নামটা মনে পড়তেছে না, তো বাজারে যে সমস্ত গিয়ার অয়েল পাওয়া যায় সর্বনিম্ন 180, 200 বা 250 থেকে শুরু করে 400-500 টাকা দামের গিয়ার অয়েলে পাওয়া যায়, 1 লিটারের বোতলের, এরকম ইঞ্জিন অয়েলের মতো 1 লিটারের বোতলে থাকে। আর এই গিয়ার অয়েল একবার যদি কেউ কিনে, তাহলে তার বছরও চলে যেতে পারে। 1 লিটার গিয়ার অয়েল চেইনের মধ্যে আর কতটুকু দেয়া হয়। তো এই কাজগুলো কিন্তু নিজে নিজেই করা যায় এবং চেইনটাকে কিন্তু এভাবেই ভালো রাখা যায়। তো আসলে চেইনের স্থায়িত্ব বাড়ানোর এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা উপায়। আর আমি এমন একটা টাইমে চেইনটা পরিবর্তন করতে পারছিলাম, যখন আমি সিলেট ট্যুরে যাই, তখন কিন্তু ভোলাগঞ্জে একটা জায়গা পড়ছিল দয়ের বাজার নামে। তো ভোলাগঞ্জের এই দয়ের বাজারে যাওয়ার পথে আমাকে এক্সট্রিম লেভেলের অফরোডিং করতে হয়। তো আমি যখন অফরোডিংটা করছিলাম, তখন আমি মানে ভাগ্যকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছিলাম, খোদাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছিলাম যে ভাগ্যিস আমার চেইনের এই ত্রুটিটা ধরা পড়ছে এবং আমি নতুন একটা স্পকেট নিয়ে এখানে আসতে পারছি। নাইলে ওই রাস্তার মধ্যেই কিন্তু আমার একটা অঘটন ঘটে যেতে পারতো, ঘটতো। যে রকমের মারাত্মক রকমের খারাপ রাস্তা ছিল, অফরোডিং করতে হয়েছে, অবশ্যই আমার কপালে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা দুর্গতি চলে আসতো। সো যাই হোক, এই ছিল আজকের এই কন্টেন্টটা। তো আশা করি কন্টেন্টটি আপনাদের ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও কথা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরবেন, ট্রাফিক আইন মেনে চলবেন। খোদা হাফেজ।